আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ। বাংলাদেশের দাপট কমাতে এবার ভয়ঙ্কর অ্যাকশনে ভারতীয় সেনাবাহিনী। প্রধানমন্ত্রীর দপ্তরের ফাইনাল অর্ডার এসে গেছে। যারা ভারতের চিকেন নেক কাটার স্বপ্ন দেখছিল তাদের গর্দানে এখন ভারতীয় সেনার থাবা। বাংলাদেশের সীমান্তে ভারতের বিধ্বংসী 17 মাউন্টেন স্ট্রাইক কোরের এন্ট্রি হয়েছে। ভারতের রকেট ফোর্সের এই রণসজ্জা দেখে ওপার বাংলার জেনারেলদের কপালে এখন চিন্তার ভাঁজ। মাউন্টেন ওয়ারফেয়ার বা পাহাড়ি যুদ্ধের সবচেয়ে ঘাতক বাহিনী এখন বর্ডারে মোতায়েন। দর্শক, বাংলাদেশে গত কিছুদিন ধরে যে ভারত বিরোধী কার্যকলাপ এবং কথার লড়াই চলছে, তার মাঝেই দিল্লি এমন এক নীরব চাল চেলেছে যার কম্পন এখন ঢাকার ক্ষমতার অন্তরে ভূমিকম্পের মতো অনুভূত হচ্ছে। এতদিন যেসব নেতারা টিভি স্টুডিও আর র্যালিতে মাইক হাতে ভারতের টুকরো করার, চিকেন নেক ব্লক করার এবং উত্তর পূর্ব ভারতকে কেটে ফেলার বড় বড় বুলি আওড়াচ্ছিলেন, তাদের গলা এখন শুকিয়ে কাঠ হয়ে গেছে। তারা ভেবেছিল ভারত হয়তো শান্তি আর ভাই ভাই সম্পর্কের দোহাই দিয়ে সব চুপচাপ মেনে নেবে, কিন্তু তারা ভুলে গিয়েছিল যে এটা নূতন ভারত। এই ভারত ধমকানির জবাব মুখে দেয় না, বরং ব্যাটালিয়ান পাঠিয়ে দেয়। দর্শক, সীমান্তের পরিবেশ রাতারাতি বদলে গেছে। যেখানে আগে শুধু চোরাচালান আটকানোর জন্য বিএসএফ এর টহলদারি চলতো, সেখানে আজ ভারতীয় সেনার সেই ইউনিটের বুটের আওয়াজ শোনা যাচ্ছে যাদের গোটা বিশ্ব অফেন্সিভ ফোর্স বা আক্রমণাত্মক বাহিনী হিসাবে চেনে। এই বাহিনী শত্রুর হামলার অপেক্ষা করে না, বরং শত্রুর ডেরায় ঢুকে লড়াই শেষ করে আসার জন্য এদের তৈরি করা হয়েছে। বাংলাদেশের সেনাবাহিনী যারা এতদিন তাদের নেতাদের বড় বড় কথায় তালি দিচ্ছিল, এখন তারা বাস্তব পরিস্থিতি দেখে আতঙ্কে রয়েছে। ভারত কোনো প্রেস কনফারেন্স না করে, একটি শব্দও খরচ না করে নিজেদের আয়রন ফিস্ট টেবিলের উপরে রেখে দিয়েছে। আজকের ভিডিওতে আমি আপনাদের এই ধামাকাদার খবরটির পুরো কাহিনী শোনাবো, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং এই বিষয়ে আপনাদের মতামত কি তা কমেন্টে জানাতে ভুলবেন না। দর্শক, আসলে সীমান্তে ঠিক কি এমন হলো যা 1971-এর স্মৃতি আবার তাজা করে দিল? ভারত কি সত্যি বাংলাদেশ বর্ডারকে এখন একটি অ্যাক্টিভ ওয়ার জোন বা যুদ্ধক্ষেত্রে পরিণত করেছে? আর এই 17 মাউন্টেন স্ট্রাইক কোর আসলে ভারতের কোন সেই শক্তি যার নাম শুনলেই প্রতিবেশী দেশের রেঞ্জারদের হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে? শিলচর আর মিজোরামের জঙ্গলে এমন কি প্রস্তুতি চলছে যা কোনো বড় অপারেশনের ইঙ্গিত দিচ্ছে? আর বাংলাদেশের নেতাদের সেই উস্কানিমূলক কথাগুলো কি এখন তাদেরই গলার কাটা হতে চলেছে? এই সমস্ত প্রশ্নের উত্তর আপনারা এই ভিডিওতে পাবেন। দেখুন, গল্পের শুরুটা হয় সেই ভুল ধারণা থেকে যা আমাদের প্রতিবেশী দেশের কিছু নেতাদের মাথায় ঢুকে গিয়েছিল। গত কয়েক মাস ধরে ওখানকার রাজনীতিতে একটা অদ্ভুত ট্রেন্ড দেখা যাচ্ছিল। যে যত বড় ভারত বিরোধী কথা বলবে সে তত বড় নেতা হবে। কেউ বলছিল ভারতের চিকেন নেক করিডোর কেটে দেব, তো কেউ আমাদের উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোকে ভারত থেকে আলাদা করার দিবা স্বপ্ন দেখছিল। দেখুন, এসব ছিল খবরে টিকে থাকার সস্তা নাটক। তারা ভেবেছিল ভারত তো সহনশীল, ভারত আর কি বা করবে। খুব জোর বিদেশ মন্ত্রক থেকে একটা কড়া নিন্দার চিঠি আসবে। কিন্তু এবার তাদের সেই চাল বুমেরাং হয়ে ফিরে এসেছে। এই নেতারা ভুলে গিয়েছিলেন যে ভারতের নীরবতা মানে দুর্বলতা নয়, বরং এটা প্রস্তুতির অংশ। তারা সস্তা রাজনীতির জন্য যে চিকেন নেক নিয়ে কথা বলেছিল তা ভারতের নিরাপত্তার সবচেয়ে সংবেদনশীল জায়গা। আর যখন আপনি কোনো দেশের সার্বভৌমত্বে আঘাত করার কথা বলবেন, তখন আর বন্ধুত্বের দোহাই কাজে আসে না। 2025 সালের ভারত নিজের সীমান্তে 1 ইঞ্চি জায়গাও ছাড়তে রাজি নয়। ভারত এই বক্তব্যগুলোকে শুধু রাজনৈতিক ড্রামা ভাবেনি, বরং এটাকে সরাসরি জাতীয় নিরাপত্তার চ্যালেঞ্জ হিসাবে নিয়েছে। আর চ্যালেঞ্জ যখন নিরাপত্তার হয়, তখন জবাব কূটনীতি দিয়ে নয়, রণকৌশল দিয়ে দেওয়া হয়। আজ যে পরিস্থিতি তৈরি হয়েছে তা ওই বাচাল নেতাদেরই কর্মফল। এবার আসি সেই গেম চেঞ্জার পদক্ষেপের কথায়, যা পুরো সমীকরণ বদলে দিয়েছে।
ভারত বাংলাদেশ সীমান্তে 17 মাউন্টেন স্ট্রাইক কোর অ্যাক্টিভেট বা সক্রিয় করে দিয়েছে। সাধারণ দর্শকদের কাছে এটা হয়তো শুধু একটা সেনা দলের নাম, কিন্তু সামরিক ভাষায় এর মানে হলো পূর্ণ বিনাশ। ভারতীয় সেনার অন্যান্য কোর যেখানে ডিফেন্সিভ বা রক্ষণাত্মক হয়, অর্থাৎ শত্রুর হামলা রোখা তাদের প্রধান কাজ, সেখানে এই স্ট্রাইক কোরের প্রধান কাজই হলো হামলা করা। এই বাহিনী বাঁচার জন্য নয়, বরং শত্রুর জমি দখল করতে এবং তাদের সেনাকে তছনছ করতে তৈরি করা হয়েছে। বিশেষ করে পাহাড় এবং দুর্গম রাস্তায় দ্রুত গতিতে যুদ্ধ করার জন্য এদের বিশেষভাবে ট্রেন করা হয়েছে। এদের বিশেষত্বই হলো কুইক রেসপন্স বা দ্রুত প্রক্রিয়া। এতে আছে হাই অল্টিটিউড ওয়ারফেয়ার বা উঁচুতে যুদ্ধ করা কমান্ডো, প্যারাটুপার্টস আর ভারী তোপখানা। যখন এই কোরকে কোনো বর্ডারে পাঠানো হয়, তার সোজা মানে হলো ভারত ওই সীমান্তকে আর শান্ত এলাকা মনে করছে না। এটা একটা পরিষ্কার বার্তা। যদি ওপাশ থেকে কোনো নড়চড় হয়, ভারতীয় সেনা অপেক্ষা করবে না, সোজা ভিতরে ঢুকে জবাব দেবে। এই বাহিনীকেই চীনের দাপট কমানোর জন্য তৈরি করা হয়েছিল, আর এখন তাদের মুখ বাংলাদেশের দিকে ঘোরানোর মানে হলো ভারত এই বিপদকে কতটা গুরুত্ব দিচ্ছে তা বোঝা যাচ্ছে। এটা কোনো ডেলি রুটিন টহল নয়, এটা একটা কৌশলগত সতর্কতা। দেখুন, সূত্র থেকে যে খবর আসছে তাতে জানা যাচ্ছে মিজোরাম এবং শিলচরের সীমান্ত এলাকাগুলোতে তৎপরতা এখন তুঙ্গে। সেখানে ব্যাটালিয়ন কমান্ড জোন তৈরি হচ্ছে। এর মানে সেনা সেখানে শুধু তাঁবু খাটিয়ে বসে নেই, বরং লম্বা এবং বড় কোনো অপারেশনের জন্য বেস তৈরি করছে। লজিস্টিক অর্থাৎ রসদ, গোলাবারুদ এবং তেলের ডিপোগুলোকে সীমান্তের আরও কাছে নিয়ে যাওয়া হচ্ছে। ভারী ট্রাকের আনাগোনা সেখানকার পরিবেশ বদলে দিয়েছে। সবচেয়ে বড় কথা, সেখানে রকেট আর্টিলারি এবং ভারী হাতিয়ার মোতায়েনের খবরও পাওয়া যাচ্ছে। এতদিন ভারত বাংলাদেশ সীমান্তকে একটা সফট বর্ডার ভাবা হতো, যেখানে মূল ফোকাস ছিল চোরাচালান রোখা, কিন্তু ভারত এখন এটাকে একটা অপারেশনাল থিয়েটারে বদলে দিয়েছে, ঠিক যেমনটা আমরা পাকিস্তান বর্ডারে দেখি। এর মানে এখন 24 ঘন্টার র্যাডার ঘুরবে, ড্রোন আকাশে নজর রাখবে এবং স্যাটেলাইট দিয়ে প্রতি ইঞ্চিতে নজরদারি চালানো হবে। ভারত তার কৌশল বর্ডার ম্যানেজমেন্ট থেকে সরিয়ে এখন ওয়ার ফাইটিং মোডে নিয়ে গেছে। এই পরিবর্তন বুঝিয়ে দিচ্ছে যে ভারত এখন কোনো সারপ্রাইজের জন্য তৈরি থাকতে চায় না, বরং নিজেই সারপ্রাইজ দেওয়ার জায়গায় চলে এসেছে। যে ধরনের কিলাবন্দি করা হচ্ছে তাতে পরিষ্কার, যদি ঢাকা থেকে বিন্দু মাত্র ভুল হয়, কোনো ভুল আদেশ আসে, তার জবাব দিতে ভারতীয় সেনার কয়েক মিনিটও সময় লাগবে না। এবার একটু ওপারের দৃশ্যটা দেখা যাক। ভারতের এই প্রস্তুতি দেখে বাংলাদেশি সেনার হেডকোয়ার্টারে হুলস্থুল পড়ে যাওয়াটাই স্বাভাবিক। সেখানকার জেনারেল এবং সেনা অফিসাররা ভালোই জানেন যে নেতাদের ভাষণ দিয়ে যুদ্ধ জেতা যায় না। তারা নিজেদের ক্ষমতা আর ভারতের শক্তি দুটোই খুব ভালো করে জানেন। তাদের ওই বাচাল নেতারা তো জোশের বশে হুমকি দিয়ে ফেলেছেন, কিন্তু এখন যখন সামনে 17 মাউন্টেন স্ট্রাইক কোর দাঁড়িয়ে, তখন তারা নিজেদের সীমান্তের দুর্বলতা পরিষ্কার দেখতে পাচ্ছেন। দেখুন, বাংলাদেশি সেনার এই ভয়ের 3টি প্রধান কারণ আছে। 1, তারা জানে ভারতের কাছে প্রযুক্তি, বায়ুসেনা আর স্থলসেনার যে তালমিল আছে, তার সামনে টিকে থাকা তাদের সাধ্যের বাইরে। 2, ভারত যদি এই সীমান্তকে সত্যি সত্যি যুদ্ধক্ষেত্র মনে করে নেয়, তবে বাংলাদেশ চারপাশ দিয়ে ঘিরে যাবে, জল, স্থল, আকাশ। 3, এবং সবচেয়ে বড় ভয় হলো তাদের নিজেদের নেতাদের কথাগুলোই এখন তাদের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। তারা চাইলেও এখন পিছু হটতে পারছে না, আর সামনে এগানোর মানে হলো ধ্বংস। ভারতের এই আক্রমণাত্মক সজ্জা তাদের পুরো কৌশলগত ভাবনাকে ভেঙে দিয়েছে। এতদিন তারা ভারতের ভদ্রতার সুযোগ নিচ্ছিল, কিন্তু এখন যখন সামনে বদলে যাওয়া ভারত দাঁড়িয়ে, তখন তাদের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। ঢাকায় এখন একের পর এক মিটিং চলছে, কিন্তু সমাধান কারোর কাছেই নেই, কারণ তীর ধনুক থেকে বেরিয়ে গেছে আর নিশানা সোজা তাদের গর্দানের উপর। তো দর্শক, এই পুরো ঘটনার সারমর্ম এটাই যে 2025 সালের ভারত নিজের নিরাপত্তার ব্যাপারে কোনো ঝুঁকি নেয় না। শান্তির কথা নিজের জায়গায় ঠিক আছে,
কিন্তু শক্তির প্রদর্শন সবচেয়ে জরুরি। 17 মাউন্টেন স্ট্রাইক কোরের মোতায়েন এটা প্রমাণ করে দিয়েছে যে ভারতের ধৈর্যকে যারা দুর্বলতা ভাবার ভুল করেছে তাদের চড়া মূল্য দিতে হবে। এটা শুধু সেনা মোতায়েন নয়, এটা একটা মনস্তাত্ত্বিক জয়ও বটে। গুলি না চালিয়েই শুধু নিজের শক্তির ঝলক দেখিয়ে ভারত বিরোধী শিবিরে কাঁপুনি ভরিয়ে দিয়েছে। এই ঘটনা আমাদের এটাও শেখায় যে জিওপলিটিক্স বা ভূ রাজনীতিতে শব্দের গুরুত্ব কতটা। বাংলাদেশের নেতারা নিজেদের ঘরোয়া লাভের জন্য যে আগুন জ্বালিয়েছিল তার আঁচ এখন তাদেরই পোড়াচ্ছে। ভারত বুঝিয়ে দিয়েছে, বন্ধু হয়ে থাকলে জান দিয়ে দেব, কিন্তু চোখ রাঙালে চোখ তুলে নেওয়ার ক্ষমতাও রাখি। সুতরাং এখন বল বাংলাদেশের কোর্টে, সেখানকার নেতারা কি এখন নিজেদের মুখে লাগাম দেবেন, নাকি জিদ বজায় রাখতে গিয়ে নিজেদের দেশকে বড় সংকটের দিকে ঠেলে দেবেন, সেটা দেখার বিষয়। তবে একটা কথা নিশ্চিত, ভারতের সীমান্ত এখন আগের চেয়ে অনেক বেশি সুরক্ষিত, সতর্ক এবং আরও বেশি ঘাতক। এখন এ বিষয়ে আপনাদের কি মনে হয়? 17 স্ট্রাইক কোর মোতায়েন করে ভারত কি ঠিক করলো? এটাই কি একমাত্র ভাষা যা তারা বোঝে? আপনাদের সোজাসাপটা মতামত কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান। আজ এমন একটা বিষয় এই ভিডিও আমাকে বানাতে হচ্ছে, যা বানানোর কথা আমি হয়তো স্বপ্নতেও ভাবিনি। এ বিষয়টি অত্যন্ত অপ্রত্যাশিত একটি বিষয়। ভারতের সেনাবাহিনীকে এবার দেশের আভ্যন্তরীণ বিক্ষোভের সম্মুখীন হতে হলো একটি সেনাঘাঁটি বানানোকে কেন্দ্র করে, এবং যে জায়গায় এই ঘটনাটি ঘটেছে সেই জায়গা থেকে এই ধরনের বিক্ষোভ বা এই ধরনের প্রতিবাদ হতে পারে, তাও আবার সেনাবাহিনীর একটি সেনাঘাঁটিকে তৈরি করাকে নিয়ে, তা হয়তো আপনারা বা আমরা কেউই ভাবিনি। কোনো ভারতীয় কি ভাবতে পারে যে ভারতের সেনাবাহিনী একটি সিদ্ধান্ত নিয়েছে সেনাঘাঁটি তৈরি করার, সেটা আবার ভারতের সুরক্ষার জন্য? এখন সেই সেনাঘাঁটি তৈরি করতে দেওয়া হবে না বলে কিছু মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করছেন, বিক্ষোভ করছেন, এবং অবস্থাটা এতটাই খারাপ জায়গায় চলে গেল যে লোকসভায় একজন সাংসদ এই ইস্যুটিকে জনসমক্ষে নিয়ে এলেন। এই পুরো ঘটনাটি ভারতীয়দের নিশ্চিন্ত করবে না, ভারতীয়দের সুখস্মৃতি দেবে না, কিন্তু যারা ভারতের জিওপলিটিক্যাল আপডেট সম্পর্কে সম্পূর্ণ অবগত থাকার চেষ্টা করেন, সেই আন্তর্জাতিক শত্রুরা কিন্তু বড় সড় এক হাতিয়ার পেয়ে গেল। কিছুদিন আগেই আপনারা শুনেছিলেন যেভাবে চিকেন স্নেক এবং শিলিগুড়ি করিডরকে কেন্দ্র করে বাংলাদেশের পক্ষ থেকে ক্রমাগত হুমকি এবং হুঁশিয়ারি আসছিল, তার বিপক্ষে ভারতের সেনাবাহিনী 3টে নতুন গ্যারিসন তৈরি করার কথা বলেছিলেন, অর্থাৎ নতুন 3টে ইউনিট, যার একটি হবে বাংলাতে, বাংলার চোপড়াতে একটি অংশে এই সেনাঘাঁটি তৈরি করার প্রস্তাব দেওয়া হয়েছিল, দ্বিতীয়টি প্রস্তাব দেওয়া হয়েছিল ধুবড়িতে, এবং তৃতীয়টি হওয়ার কথা ছিল বিহারের কিষানগঞ্জে। কিষানগঞ্জ অত্যন্ত বড় একটি জেলা, সেখানে নির্দিষ্ট 3টে জায়গাকে রেইকি করে সিলেক্ট করা হয়েছিল, এবং ভারতের সেনাবাহিনীর পক্ষ থেকে ঠিক করা হয়েছিল ওই নির্দিষ্ট জায়গায় যদি সেনাঘাঁটি বা নিউ গ্যারিসনটা ফর্ম করা যায় তাহলে শিলিগুড়ি করিডরকে কড়া মার্কিংয়ে রাখা যাবে, এবং অত্যন্ত স্ট্র্যাটেজিক পয়েন্ট হয়ে গেছিল চোপড়া, ধুবড়ি এবং কিষানগঞ্জ, কারণ এই 3টি ট্রায়াঙ্গেল শেপ তৈরি করছে শিলিগুড়ি করিডরকে মাঝখানে রেখে। ফলে কোনো যদি বিপজ্জনক পরিস্থিতি এই চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডরে তৈরি হয়, তাহলে যে কোনো একটি গ্যারিসন যদি আপফ্রন্টে মুভ করে তাহলেই শত্রুপক্ষকে গুড়িয়ে দেওয়া যাবে। এই ছিল বেসিক সেনাঘাঁটি তৈরির নেপথ্যে সেনাবাহিনীর পরিকল্পনা। যে তথ্য সামনে এসেছিল সেখানে বলা হচ্ছিল 3টে জায়গাকে কিষানগঞ্জে বেছে নেওয়া হয়। একটি জায়গার নাম বাহাদুরগঞ্জ, অন্যটির নাম কোচাধামন, তৃতীয়টির নাম সারকোর ভিলেজ। এই সারকোর ভিলেজ কিন্তু নেপাল বর্ডারেরও অত্যন্ত কাছে, এবং সাম্প্রতিক সময় একাধিক ঘটনা প্রমাণ করেছে যে নেপাল এবং ভারত সীমান্ত থেকে আইএসআই বিভিন্ন এজেন্টকে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে ভারতে, কারণ নেপাল বর্ডার অপেক্ষাকৃত কম সিকিউরড জোন, কারণ কোনো পাসপোর্ট লাগে না, ভিসা লাগে না, খুব সহজেই এপার থেকে ওপারে যাওয়া যায় বলে আইএসআই এবং বাংলাদেশের অনুপ্রবেশকারী জঙ্গিরা এই নেপাল বর্ডারকে সাম্প্রতিক সময় ব্যবহার করার প্রবণতা দেখাচ্ছেন। ফলে কিষানগঞ্জের এই 3টে জায়গাকে কেন্দ্র করে যদি একটি নিউ গ্যারিসন বা মিলিটারি ঘাঁটি তৈরি করা যেত, তাহলে শুধু বাংলাদেশের শিলিগুড়ি করিডর নয়, নেপাল বর্ডার কেন্দ্রিক সুরক্ষাও কিন্তু অত্যন্ত টাইট হতো, যা বর্তমানে পরিবর্তিত পরিস্থিতি অনুযায়ী অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় পদক্ষেপ ছিল
ভারতের সেনার। এইবার কেসটা কি হয়েছে আপনাদের একটু বলি। এখন হঠাৎ করে কিষানগঞ্জের একদল মানুষ সেখানকার স্থানীয় এমএলএ যার নাম তৌসিফ আলম, তার নেতৃত্বে বিক্ষোভ করতে শুরু করে দিয়েছেন। তিনি কিন্তু মিমের এমএলএ, অর্থাৎ AIMIM তার কিন্তু এমএলএ, অর্থাৎ আসারউদ্দিন ওয়াসির নেতৃত্বে সেই বিক্ষোভ হচ্ছে এবং কংগ্রেস মানে আমাদের দেশের বিরোধী রাজনৈতিক দল সেই বিক্ষোভকে সমর্থন করছে। ইতিমধ্যেই সেখানকার সাধারণ মানুষ সেই বিধায়কের নেতৃত্বে ডিএম অফিস অভিযান করে এবং তারা ডিএম অফিসকে একটি চিঠিও দেয়। এবার কি কি কারণে তারা এই সেনাঘাঁটি তৈরি করতে দিচ্ছেন না, শুনলে অবাক হতে হবে আপনাদের, কিন্তু তা সত্ত্বেও শুনতে হবে। প্রথমত তারা দাবি করছে যে জায়গায় এই সেনাঘাঁটিটি তৈরি হচ্ছে সেটা কৃষি জমি এবং সাধারণ চাষিদের তারা রাস্তায় নামিয়ে দিয়েছে সেনাবাহিনীর বিপক্ষে আন্দোলনে। কিন্তু যে কথাটা এই সাধারণ চাষি অবধি পৌঁছাচ্ছে না তা হলো ভারতের সেনাবাহিনীর পক্ষ থেকে ঘোষণা করে দেওয়া হয়েছিল যে যারা এই কৃষি জমি দেবেন তাদেরকে বর্তমান বাজার মূল্যে সমমূল্য অর্থাৎ একই পরিমাণ টাকা কিন্তু ক্ষতিপূরণ বাবদ দেওয়া হবে। অর্থাৎ সেনাবাহিনী একটা জমিকে অধিগ্রহণ করে নিচ্ছে জোর করে, সেটা কিন্তু নয়। যদি কোনো কৃষি জমি সেনাঘাঁটিতে তৈরির জন্য ব্যবহার হয় তাহলে সম পরিমাণ টাকা কিন্তু একজন চাষি ক্ষতিপূরণ হিসাবে পাবেন সেনাবাহিনী এবং ভারত সরকারের পক্ষ থেকে। দ্বিতীয় যে কারণটি তারা বলছেন তা হলো সেখানে একাধিক কবরস্থান আছে, মসজিদ আছে, ফলে তারা যদি ওই অঞ্চলে সেনাঘাঁটি তৈরি করেন তাহলে সেই জায়গায় রিলিজিয়াস সেন্টিমেন্ট হার্ট হতে পারে। আপনারা ভাবলে অবাক হবেন যে সেনাঘাঁটি এই মুহূর্তে প্রয়োজন ওই জায়গায়, নাকি সেই অঞ্চলে মসজিদ এবং কবরস্থানকে রক্ষা করার দায়িত্ব সকলের আগে সরকারকে নিতে হবে। এই প্রশ্ন তুলে দিল এই ধরনের ঘটনা। এবং আজকে তো মনে হচ্ছে যে চাষিদেরকে ভুল বুঝিয়ে আন্দোলনে নামিয়ে দেওয়া অত্যন্ত সহজ, কারণ এনারা গভীরে গিয়ে ভাবেন না, এনারা তলিয়ে হয়তো ভাবছেন না, এনাদের কাছে হয়তো সঠিক আপডেটটা অবধি পৌঁছাচ্ছে না। কিন্তু আজকে আমার কিছু ক্ষেত্রে মনে হচ্ছে যেভাবে এই আন্দোলনকে সংগঠিত করা হচ্ছে তাদের একটাই লক্ষ্য, এই অঞ্চলের মসজিদ, এই অঞ্চলের কবরস্থান, এই অঞ্চলের রেসিডেন্সিয়াল এরিয়াসগুলোকে বাঁচানোর চেষ্টা বিধায়কের নেতৃত্বে একদল মানুষ করছেন। এই অঞ্চলের মুসলিম ভোটারের সংখ্যা কিন্তু 70%। আমার দৃঢ় বিশ্বাস সমস্ত মুসলিম সম্প্রদায়ের মানুষই সেনাবাহিনীকে অপোজ করছেন তা কিন্তু নন। আমি হিন্দু মুসলমানকে নিয়ে এইভাবে অ্যাগ্রেসিভলি কোনোদিন ভিডিও বানাই না, কিন্তু আজকে যেভাবে মুসলিম সম্প্রদায়ের আবেগকে কাজে লাগিয়ে সেনাঘাঁটি তৈরির জন্য সেনাবাহিনীর বিপক্ষে আন্দোলনে নামিয়ে দেওয়া হচ্ছে, তাতে কিন্তু বলতে বাধ্য হচ্ছি যে ধর্মীয় আবেগে সুড়সুড়ি দিয়ে এই ধরনের আন্দোলন আনএক্সপেক্টেড এবং এতে জাতীয় সুরক্ষার সঙ্গে সরাসরি আমরা কম্প্রোমাইজ করছি। শুধু তাই নয়, এখানকার এমএলএ মানে এই যে তৌসিফ আলম শুধুমাত্র এই পুরো বিষয়টা ঝাঁপিয়ে পড়েছেন তা নয়, এখানকার এমপি কিষানগঞ্জের এমপি মোহাম্মদ জাভেদ তিনি লোকসভায় বিষয়টাকে সকলের সামনে নিয়ে এসছেন এবং তিনি পরিষ্কার বলছেন এই অঞ্চলে একাধিক রিলিজিয়াস স্থান আছে, তারা জাতীয় সুরক্ষার সঙ্গে কম্প্রোমাইজ করবেন না, অথচ এই স্থানগুলোর সঙ্গে কোনো রকম সেন্টিমেন্টাল ইস্যু তৈরি হোক তা তারা চান না। অর্থাৎ বুঝতেই পারছেন, বাংলাতে আমরা দেখেছিলাম কাঁটাতারকে দেওয়াকে কেন্দ্র করে স্বরাষ্ট্রমন্ত্রক এবং রাজ্য সরকারের দ্বৈরথ, যেখানে রাজ্য সরকার পরিষ্কারভাবে কাঁটাতার দেওয়ার জন্য জমি দিচ্ছেন না বলে অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রক করেছে এবং পুরো বিষয়টি কলকাতা হাইকোর্ট অবধি চলে গেছে। আজ বাংলার পার্শ্ববর্তী একটি রাজ্য বিহার, সেখানে যিনি সর্বশেষ নির্বাচনে জিতেছেন AIMIM অর্থাৎ মিমের প্রতিনিধি, তিনি একটি আন্দোলন সংগঠিত করে ফেলেছেন এবং বলেছেন কিষানগঞ্জে সেনাঘাঁটি তৈরি হবে না, আপনারা প্লিজ দয়া করে সেনাঘাঁটিটি রিলোকেট করুন, অর্থাৎ অন্য জায়গায় করুন। মানে মামাবাড়ির আবদার। শিলিগুড়ি করিডর আমাদের স্ট্র্যাটেজিক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, তার জাতীয় সুরক্ষার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট পয়েন্ট। আমি যদি শিলিগুড়ি করিডরকে ম্যানমার্কিং করতে চাই তাহলে কিষানগঞ্জে মিলিটারি বেস তৈরি করতে হবে, কারণ স্ট্র্যাটেজিক্যালি আপনারা যদি ভাবেন এই কিষানগঞ্জ হলো অত্যন্ত ক্লোজড একটি পয়েন্ট যেখান থেকে শিলিগুড়ি করিডরকে আপনি খুব সহজে সার্ভেলেন্সের আওতায় নিয়ে আসতে পারবেন। এবার এরা অফার করেছে যে অন্য জায়গায় এই মিলিটারি ঘাঁটিটি করুন। মিলিটারি ঘাঁটি কি যেখানে ইচ্ছা করা যায়? ন্যূনতম শিক্ষা থাকলে, ন্যূনতম বিচার বুদ্ধি থাকলে এই ধরনের পাল্টা অফার কি কেউ করতে পারে? আমার প্রয়োজন শিলিগুড়ি করিডরকে সুরক্ষিত করা, আমি অন্য জায়গায় মিলিটারি ডিপ্লয় করে গ্যারিসন তৈরি করে করবোটা কি?
অপ্রয়োজনীয় মিলিটারি ঘাঁটি যার কোনো কাজই হবে না, নন ফাংশনাল একটা ইউনিট আমি তৈরি করব কেন? ফলে আমি জানি না এর সলিউশনটা কি, কিন্তু যেভাবে ভারতের সেনাবাহিনীকে বিক্ষোভের মুখে পড়তে হলো, যেভাবে পুরো প্রসেসটা ইচ্ছাকৃত ডিলেড হয়ে যাচ্ছে, তাতে কিন্তু একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে, এই মুহূর্তে সেনাবাহিনীকে শুধু বাংলাদেশ, পাকিস্তান বা চীনের সঙ্গে যুদ্ধ করলে হবে না, দেশের আভ্যন্তরীণ এই ধরনের মানসিকতার সঙ্গে যুদ্ধ করতে হবে এবং এদেরকে বুঝিয়ে হোক কিংবা না বুঝিয়ে হোক একটা সলিউশনে যেতে হবে। কারণ এই মুহূর্তে চিকেন স্নেককে সুরক্ষিত করা ভারতীয় সেনার জন্য টপ মোস্ট প্রায়োরিটি। সুরক্ষার সঙ্গে কোনো কম্প্রোমাইজ নয়। দিনের পর দিন সুরক্ষার সঙ্গে কম্প্রোমাইজ করে আজকে আমাদের দেশ আনএক্সপেক্টেড বহু ঘটনার সম্মুখীন হয়। ভবিষ্যতে অন্তত যেন সেই জিনিস না হয়, তার জন্য সমস্ত ভারতীয়দের একজোট হয়ে ঝাঁপিয়ে পড়া উচিত। হিন্দু মুসলমান অনেক পরের বিষয়, আগে ভারতীয় যদি হতে না পারি, আগে যদি ভারতকে সুরক্ষিত না করতে পারি, আগে যদি দলীয় রাজনীতির কবল থেকে নিজেদেরকে না বাইর করে ভারতের কথা না ভাবতে পারি, তাহলে কিসের আমাদের জীবন, কিসের ভবিষ্যৎ, কিসের মন্দির মসজিদ, আমি সত্যি জানি না। যাই হোক, অনেক আপডেট আসবে, আপডেটেড ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো। আচ্ছা, আপনারা কি সাউথ চায়না সি বা দক্ষিণ চীন সাগরের নাম শুনেছেন? চীন সেখানে কি করছে জানেন? সমুদ্রের মাঝখানে সাধারণ পাথর আর প্রবাল প্রাচীরকে বিশাল সব ড্রেজার মেশিন দিয়ে ভরাট করে আস্ত একটা আনসিঙ্কেবল এয়ারক্রাফট ক্যারিয়ার বা কৃত্রিম সামরিক ঘাঁটি বানিয়ে ফেলেছে। এখন দর্শক, কেন আমি এই কথা বলছি? কারণ যারা এতদিন আপনাকে বুঝিয়েছে, আরে ভাই, সেন্ট মার্টিন তো মাত্র 8 বর্গ কিলোমিটারের একটা ছোট্ট দ্বীপ, এখানে বড়জোর নারকেল গাছ লাগানো যায়, মিলিটারি বেস বানানো অসম্ভব, তারা আসলে আপনাকে দিনের আলোতে বোকা বানাচ্ছে। আপনাকে ঘুম পাড়িয়ে রাখার জন্য এর চেয়ে বড় লজিক্যাল মিথ্যে আর হতে পারে না। সেন্ট মার্টিন ছোট, টেকনোলজি আর জিওপলিটিক্সের দাবার বোর্ডে সাইজ ম্যাটার করে না স্যার, ম্যাটার করে লোকেশন। আর এই লোকেশনটাই এখন বাংলাদেশের সার্বভৌমত্বের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। আজকে আমি আপনাদের এমন এক ভয়ঙ্কর ব্লুপ্রিন্টের কথা শোনাবো, যা শোনার পর গতকাল সেন্ট মার্টিনগামী জাহাজে লাগা আগুনটাকে আপনার আর নিছক দুর্ঘটনা মনে হবে না, মনে হবে এটা একটা সুপরিকল্পিত সিগন্যাল, একটা দ্বীপকে জনমানব শূন্য করার ফাইনাল ওয়ার্নিং। দেখুন, ফেব্রুয়ারি মাস আসছে, ক্ষমতার হাতল বদলাবে কিনা জানি না, কিন্তু বাংলাদেশের মানচিত্রের দক্ষিণ কোণে একটা বড় পরিবর্তন আনার আয়োজন কিন্তু প্রায় সম্পূর্ণ। সেন্ট মার্টিন কি আর আমাদের থাকছে, নাকি আড়ালে আবডালে সাইন হয়ে গেছে কোনো গোপন দলিলে? চা বা কফিটা হাতে নিন, আজকের আড্ডাটা একটু গরম হবে আর লজিকগুলো হবে ধারালো। চলুন তাহলে শুরু করি। দেখুন, গল্পের শুরুটা কিন্তু গতকালের আগুন দিয়ে হয়নি। আগুনের ধোঁয়া তো আমরা কাল দেখলাম, কিন্তু বারুদ জমানো হচ্ছিল গত কয়েক মাস ধরে। আচ্ছা, বিষয়টা একটু সহজ করে ভাবুন। ধরুন, আপনার বাড়ির পিছনের একটা ঘর আপনি কাউকে দখল দিতে চান অথবা ভাড়া দিতে চান, কিন্তু সেখানে আপনার বাড়ির বাচ্চারা সারাদিন খেলাধুলো করে ছুটে বেড়ায়। আপনি কি করবেন? আপনি হুট করে বাচ্চাদের বের করে দেবেন? না, দেবেন না। আপনি প্রথমে বলবেন, ওই ঘরটা খুব নোংরা, ওখানে গেলে অসুখ হবে। তারপর বলবেন, ওখানে ভূত আছে। শেষে হয়তো একদিন ছোটখাটো একটা দুর্ঘটনা সাজিয়ে বলবেন, দেখেছিস, বলেছিলাম না ওখানে যাওয়া বিপজ্জনক। ব্যাস, বাচ্চারা ভয়ে আর ওমুখী হবে না, ঘর ফাঁকা। এবার আপনি যা খুশি তাই করতে পারেন, ভাড়া দেবেন কি বিক্রি করবেন, যেটা খুশি। সেন্ট মার্টিন নিয়ে ঠিক এই একই সাইকোলজিক্যাল গেমটাই খেলা হচ্ছে গত 3-4 মাস ধরে। লক্ষ্য করুন, যেই মুহূর্তে পর্যটন মৌসুম শুরু হওয়ার কথা, ঠিক তখনই একটার পর একটা অদ্ভুত নিয়ম জারি করা হলো। পরিবেশ বাঁচানোর দোহাই দিয়ে বলা হলো, যাও, কিন্তু রাতে থাকা যাবে না। তারপর বলা হলো রেজিস্ট্রেশন করতে হবে, অনেকটা ওই বিদেশে যাওয়ার মতো ভিসা প্রসেসিং এর স্টাইলে। আরে ভাই, নিজের দেশে ঘুরতে যাব, সেখানে এত বিধিনিষেধ কেন? সাধারণ মানুষ যখন তাও পিছু হটলো না, তখন গতকাল আমরা দেখলাম ভরা দরিয়ায় পর্যটকবাহী জাহাজে দাউ দাউ করে আগুন জ্বলছে। এটাকে আপনি কি বলবেন? কাকতালীয়? ইতিহাস কিন্তু কাকতালীয় ঘটনায় বিশ্বাস করে না ভাই। আমাদের দেশে বস্তি উচ্ছেদের সেই পুরনো টেকনিকটা মনে আছে আপনাদের? যখন হাজার নোটিশ দিয়েও গরিব মানুষদের সরানো যায় না, তখন হঠাৎ মাঝরাতে বস্তিতে একটা রহস্যজনকভাবে আগুন লেগে যায়, সবকিছু পুড়ে ছাই হয়ে যায়, মানুষ জানের ভয়ে পালিয়ে যায়।
আর ঠিক তার দুদিন পরেই দেখবেন সেই পোড়া ছাইয়ের উপর বড় বড় রিয়েল এস্টেটের কোম্পানির সব সাইনবোর্ড ঝুলে গেছে। কালকের জাহাজের আগুনটা আমার কাছে সেই বস্তিতে আগুন লাগানোর মতোই মনে হচ্ছে। পার্থক্য একটাই, ওখানে উদ্দেশ্য ছিল জমি দখল, আর এখানে উদ্দেশ্য হলো ভীতি প্রদর্শন বা প্যানিক ক্রিয়েশন, যাতে ভয়ে আপনি আর সেন্ট মার্টিন মুখী না হন। উদ্দেশ্য পরিষ্কার, জনগণের মনে একটা আতঙ্ক ঢুকিয়ে দেওয়া, যাতে তারা বলে বাবা জানমালের দায়িত্ব আগে, সেন্ট মার্টিন গিয়ে কাজ নেই, তাই না? আর একবার যদি এই দ্বীপটাকে পর্যটক শূন্য করা যায়, স্থানীয়দের ব্যবসা বাণিজ্য বন্ধ করে তাদের পেটে লাথি মারা যায়, তাহলে দ্বীপটা খালি করতে কতক্ষণ ভাই? আর একটা খালি দ্বীপ বা বলা ভালো একটা ঘোস্ট আইল্যান্ড কার না পছন্দ? বিশেষ করে তাদের, কার পছন্দ? বিশেষ করে তাদের যারা গোপনে সেখানে এমন কিছু করতে চায় যা সাধারণ মানুষের চোখের আড়ালে রাখা জরুরি। আচ্ছা, এবার আসি সেই তথাকথিত বুদ্ধিজীবী আর বিজ্ঞানীদের কথায়, যারা টিভিতে বসে বড় বড় গ্রাফিক্স দেখিয়ে বলেন সেন্ট মার্টিনে জোয়ার ভাটার সমস্যা আছে, দ্বীপের মাটি নরম, এখানে ভারী বিমান নামতে পারবে না, তাই আমেরিকার এখানে ঘাঁটি করার কোনো স্বার্থই নেই, প্রশ্নই আসে না। হাস্যকর, সত্যি বলছি হাস্যকর। এদের কথা শুনলে মনে হয় আমরা এখনো সেই প্রস্তর যুগে বসবাস করছি। ভাই, আপনারা কি মালদ্বীপের দিকে তাকিয়েছেন? মালদ্বীপের অনেক দ্বীপ সেন্ট মার্টিনের চেয়েও ছোট এবং নিচু। চীন সেখানে লক্ষ লক্ষ টন বালি আর কংক্রিট ফেলে কৃত্রিম দ্বীপ তৈরি করে ফেলেছে। আধুনিক ইঞ্জিনিয়ারিং এ ল্যান্ড রিক্লেমেশন বা ভূমি পুনরুদ্ধার বলে একটা টার্ম আছে। ড্রেজিং করে সমুদ্রের তলা থেকে বালি তুলে একটা দ্বীপের আয়তন 3 থেকে 4 গুণ বাড়িয়ে ফেলা এখন মাত্র কয়েক মাসের ব্যাপার। আর সেন্ট মার্টিনের ভৌগোলিক গঠন বা বেস রক নিয়ে যারা কথা বলেন তারা ভুলে যান যে আধুনিক মিলিটারি বেস তৈরি করতে এখন আর প্রাকৃতিক পাথরের উপরে নির্ভর করতে হয় না। জাপানের ওসাকা বিমানবন্দর পুরোটাই ভাই সাগরের উপরে তৈরি। আমেরিকার বা যে কোনো সুপার পাওয়ারের কাছে সেন্ট মার্টিন কোনো রিয়েল এস্টেট প্রজেক্ট নয়, এটা একটা স্ট্র্যাটেজিক পয়েন্ট। দর্শক, ম্যাপটা চোখের সামনে একটু ভাসান। এই দ্বীপটা যেখানে দাঁড়িয়ে আছে সেখান থেকে এক ঢিলে কিন্তু 2 পাখি মারা সম্ভব। 1, মিয়ানমারের দিকে নজর রাখা, আর 2, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, চীনকে এখানে চেকমেট দেওয়া। চীন মিয়ানমারে তাদের প্রভাব বাড়াচ্ছে, ভারত মহাসাগরে তাদের সাবমেরিন ঘোরাফেরা করছে। এই রুটে একটা ওয়াচ টাওয়ার বা নজরদারি কেন্দ্র বসানো আমেরিকার বহুদিনের স্বপ্ন। আর এই স্বপ্ন পূরণের পথে একমাত্র বাধা ছিল সেখানে হাজার হাজার পর্যটক আর স্থানীয় মানুষের উপস্থিতি। আপনি তো আর ওই পর্যটকদের সামনে দিয়ে মিসাইল বা র্যাডার ইনস্টল করতে পারবেন না, তাই না? তাই আগে জায়গাটা খালি করা দরকার। যারা বলছে বেজ হবে না, তারা আসলে আপনাকে মূল ফোকাস থেকে সরাচ্ছে। বেজ হওয়ার জন্য দ্বীপের সাইজ কোনো বাধা নয়, বাধা ছিল জনবসতি, আর এখন সেই বাধাটাকেই সরানোর প্রক্রিয়া চলছে। দর্শক, এখন আপনাদের একটা টাইম লাইন মেলাতে বলবো না, খাতা কলম লাগবে না, শুধু তারিখগুলো মাথায় রাখুন। ডক্টর ইউনূস সরকারের মেয়াদ বা সময়সীমা নিয়ে একটা ধোঁয়াশা আছে, কিন্তু শোনা যাচ্ছে ফেব্রুয়ারি মাসটা খুব ক্রুশিয়াল হবে। তার যাওয়ার আগে বা ক্ষমতার পালাবদলের আগে কি কোনো বড় ডিল বা চুক্তি ফাইনাল করার তাড়া আছে? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের তাকাতে হবে আর একটা ঘটনার দিকে। গোপন সূত্র এবং সোশ্যাল মিডিয়ার বিভিন্ন রিপোর্ট বলছে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সম্প্রতি অত্যন্ত গোপনে সেন্ট মার্টিন সফর করেছেন। একজন সেনাপ্রধান দেশের যে কোনো জায়গায় যেতেই পারে, এটা স্বাভাবিক, কিন্তু প্রশ্ন হলো ওই টাইমিংটা। যখন দ্বীপ নিয়ে এত বিতর্ক, যখন আন্তর্জাতিক রাজনীতিতে সেন্ট মার্টিন একটা হট কেক, ঠিক সেই সময়ে এই ভিজিট কি শুধু পরিদর্শন, নাকি এটা কোনো সাইট সার্ভে বা জায়গার জরিপ? খেয়াল করবেন, জেনারেল ওয়াকার নিজেও কিন্তু খুব একটা স্বস্তিতে নেই। একদিকে আওয়ামী লীগ শিবির তাকে ব্লেম দিচ্ছে, অন্যদিকে বর্তমান সরকারের ভিতরেও তাকে নিয়ে গুঞ্জন। তার অবসরের সময়ও ঘনিয়ে আসছে। এই ত্রিমুখী সংকটের মধ্যে সেন্ট মার্টিন কি কোনো দর কষাকষির তাস হিসাবে ব্যবহৃত হচ্ছে? আমেরিকা বা পশ্চিমা বিশ্ব কোনো সরকারকে সমর্থন দেওয়ার বিনিময়ে কিছু তো চাইবে, তাই না? আন্তর্জাতিক রাজনীতিতে ফ্রি লাঞ্চ বলে কিছু নেই। তারা যদি ইউনূস সরকারকে বা পরবর্তী কোনো সেটআপকে সমর্থন দেয়, তবে বিনিময়ে তারা কি চাইছে?
শেখ হাসিনা কিন্তু যাওয়ার আগে খুব স্পষ্ট করে একটা কথা বলে গিয়েছিলেন। তিনি বলেছিলেন সেন্ট মার্টিন দিয়ে দিলে তিনি ক্ষমতায় থাকতে পারতেন। তার এই কথাটা যদি সত্যের 1% হয়, তবে এখনকার ঘটনা প্রবাহও সেই সত্যের দিকেই আঙুল তুলছে। জাহাজে আগুন লাগা, ট্যুরিস্ট রেস্ট্রিকশন, সেনাপ্রধানের ভিজিট, আর সামনে ফেব্রুয়ারির ডেডলাইন, সবগুলো বিন্দু যোগ করলে যে ছবিটা ফুটে ওঠে সেটা কোনো প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য নয়, সেটা একটা আন্তর্জাতিক ষড়যন্ত্রের মানচিত্র। দেখুন, জিওপলিটিক্স বাদ দিলাম, ওই দ্বীপের মানুষগুলোর কথা ভাবুন। সেন্ট মার্টিনের হাজার হাজার মানুষের জীবিকা চলে পর্যটনের উপর। হোটেল বয়, ট্রেলার চালক, ডাব বিক্রেতা, ছোট দোকানদার, এই যে দিনের পর দিন ট্যুরিস্ট বন্ধ রাখা হচ্ছে কিংবা এমন সব নিয়ম করা হচ্ছে যাতে মানুষ বিরক্ত হয়ে না যায়, এর ফলে আসলে কি হচ্ছে? এতে করে একটা অর্থনৈতিক অবরোধ তৈরি করা হচ্ছে দ্বীপবাসীর উপর। পেটে যখন ভাত থাকবে না, তখন মানুষ কি করবে? বাপদাদার ভিটা ছেড়ে মূল ভূখণ্ডে চলে আসবে। এটা একটা পুরনো ঔপনিবেশিক কৌশল। কোনো জায়গা দখল করতে হলে আগে সেখানকার স্থানীয় অর্থনীতিকে ধ্বংস করে দাও। মানুষ যখন অভাবে পড়ে জায়গা ছাড়তে বাধ্য হবে, তখন সেখানে কোনো প্রতিরোধ থাকবে না। সরকারের পরিবেশ উপদেষ্টারা বলছেন পরিবেশ বাঁচাতে হবে, খুব ভালো কথা, কিন্তু ঢাকার বাতাসের মান যখন বিশ্বের সবচেয়ে খারাপ হয়, তখন পরিবেশ উপদেষ্টারা কোথায় থাকে? হঠাৎ করে সেন্ট মার্টিনের প্রবাল নিয়ে এত মায়াকান্না তাদের কেন? আসলে প্রবাল বাঁচানো উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হলো এই দ্বীপটাকে এমন একটা রেস্ট্রিক্ট জোনে পরিণত করা যেখানে সাধারণ মানুষের প্রবেশ অধিকার থাকবে না। আর একবার যদি সাধারণ মানুষের নজর সরে যায়, তখন সেখানে কি নির্মাণ হচ্ছে, মাটির নিচে কি পুঁতে রাখা হচ্ছে, তা দেখার জন্য কেউ থাকবে না। গতকালকের আগুনের ঘটনা সেই কফিনে শেষ পেরেক ঠুকে দিয়েছে। এখন সাধারণ মানুষ ভয়েই যাবে না, আর যারা যাবে তাদের এমন সব চেকিং আর হয়রানির মধ্যে দিয়ে যেতে হবে যে তারাও দ্বিতীয়বার উন্মুখও হবে না। এখন শেষ করার আগে আসল প্রশ্নটা রেখে যেতে চাই আপনাদের বিবেকের কাছে। দেখুন, সেন্ট মার্টিন শুধু একটা দ্বীপ নয়, এটা বাংলাদেশের সার্বভৌমত্বের একটা প্রতীক। আজ যদি নিরাপত্তা বা উন্নয়নের দোহাই দিয়ে এই দ্বীপের নিয়ন্ত্রণ কোনো বিদেশি শক্তির হাতে চলে যায়, তবে কাল যে চট্টগ্রাম বন্দর বা পার্বত্য চট্টগ্রাম নিয়ে এই একই খেলা হবে না, তার গ্যারেন্টি কে দেবে? ফেব্রুয়ারি মাস আসছে, রাজনীতির মাঠে অনেক নাটক এখনো আমরা দেখব, কিন্তু পর্দার আড়ালে সেন্ট মার্টিন বিক্রির যে একটা নাটক মঞ্চস্থ হচ্ছে, তার স্ক্রিপ্ট কি আমরা ছিঁড়ে ফেলতে পারবো? জাহাজের আগুন নিভে গেছে, কিন্তু সার্বভৌমত্ব হারানোর যে আগুন জ্বলছে, সেটা নেভানোর জল কি আমাদের কাছে আছে? তাই চোখ কান খোলা রাখুন, সেন্ট মার্টিন নিয়ে যে কোনো খবর, যে কোনো পদক্ষেপের দিকে তীক্ষ্ণ নজর দিন, কারণ একবার যদি সেখানে অন্য কোনো দেশের পতাকা বা বুটের ছাপ পড়ে, তবে ইতিহাস আমাদের ক্ষমা করবে না। এখন বাদবাকি আপনারা কি মনে করেন? এই আগুনের ঘটনা কি শুধুই দুর্ঘটনা? কমেন্টে জানান আপনাদের মতামত খুব জরুরি, কারণ জনমতই একমাত্র শক্তি যা এই ষড়যন্ত্র রুখে দিতে পারে। ভিডিওটি শেয়ার করে সবাইকে সতর্ক করে দিন। দেখা হবে পরের ভিডিওতে আরো কোনো অন্য সত্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন।